আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম সকালবেলা থেকে শুরু করেছি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে প্রথমে আমি ভাত বসিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল ৮টা। আরিশের বাবাকে আমি যেদিন অফিসে লাঞ্চ দিই সেদিন হচ্ছে ভাতটা আমি সকালবেলায় রান্না করি। ভাতটা রান্না করে ওকে গরম গরম ভাতটা দিয়ে দিই। আর তরকারি তো আমি রাতেই রান্না করে ফেলি। রাতে রান্না করে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই তরকারিটা বেড়ে। তো ভাতটা বসিয়ে আমি ভাবলাম যে আমার হচ্ছে চিনি, ডাল, দুধ, চা পাতা এগুলো হচ্ছে বয়ামে নিতে হবে। আর আজকে একটু কিচেনটাও গুছাবো। তো আমি হচ্ছে পাশাপাশি এই কাজগুলো করে নিচ্ছিলাম। সব বয়ামগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছিলাম। এখানে চিনি নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখন মসুর ডাল নিয়ে নিব। আর আজকে হচ্ছে নাস্তা আমি কিছু বানাবো না, পাউরুটি আছে, জেলি নসিলা এগুলো দিয়ে হচ্ছে পাউরুটি খাওয়া হবে। তো সেজন্য নাস্তা বানানোর আর কোনো তাড়া নাই, ঝামেলা নাই। তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু আমার নাস্তা বানাতে হবে না, আমি সকালবেলা থেকেই রান্নাঘরটা গুছাই ফেলি। আর এসব ঘুমাইছিল, ও ঘুম থেকে উঠলে জ্বালাতন করবে। তো আমি ও ঘুমাই থাকতে থাকতে আরিশের বাবা বাসায় থাকতে থাকতে অনেকখানি কাজ আমি করে ফেলেছি। তো এখানে যে সেদিন বাদাম কিশমিশ নিয়ে আসছিল এগুলো আর আমার রাখা হয় নাই। তো এখানে আরিশের প্রিঙ্গলস চিপসের যে বক্সগুলো সেগুলো আমি আবার ফেলে দেই না, রেখে দিই। তো এগুলোর মধ্যে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো নেওয়া যায়। তো এটাতে একটাতে কিশমিশ নিলাম, একটাতে বাদাম নিলাম। তো এই ভিডিওগুলো যখন করতেছিলাম মাঝখানে কখন আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছে আমি বলতেই পারবো না। এই যে এই ভিডিওটার পরে হচ্ছে মাঝখানে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, পরে আমি তাকাই দেখি যে আমার মোবাইল অফ হয়ে গেছে। এর মধ্যে আমি চা পাতা, তারপর লবণ, তারপর হচ্ছে গুঁড়া দুধ এগুলোও নিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে মুড়ি নিয়ে নিচ্ছি। এই মুড়ি আনা হয়েছিল রোজার সময়, এক প্যাকেট, যে প্যাকেটের মুড়ি, এক প্যাকেট মুড়ি আনা হয়েছিল। তো এই বক্সটাতে এক বক্স রেখেছিলাম। তো পুরাটা আমাদের খাওয়া হয় নাই পুরো রমজান মাসে, আরও অর্ধেক মুড়ি রয়ে গিয়েছিল। তো সেদিন হচ্ছে আমরা ছোলা মুড়ি মাখাইছিলাম, তো কিছুটা খাওয়া হয়েছে। আর এখানে প্যাকেটের মধ্যে যে বাকিগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। এগুলা অবশ্য একটু ক্রিস্পি ভাবটা তেমন নাই, আমি এগুলাকে একটু হচ্ছে হালকা ভেজে নিব, তাহলে আবার মচমচে হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে পোলাওর চাল নিয়ে নিচ্ছিলাম। যদিও আমার এইটা পোলাওর চাউলের বক্স না, পোলাওর চাল আমি হচ্ছে লম্বা যেই আরএফএলের বক্সগুলো ওইগুলাতে রাখি। তো ওই বক্সে হচ্ছে আমার অন্য টাইপের পোলাওর চাল আছে আর কি। আর এটা প্যাকেটেরটা আমি আলাদা করে রাখলাম, ওইগুলা হচ্ছে মানে প্যাকেট ছাড়া কিনে আনছিল আর কি। তো যেহেতু দুইটা দুই রকম সেজন্য হচ্ছে আলাদা করেই রাখছি। অবশ্য দুই রকম হয় না, রান্না করলে একই রকমই লাগে, তারপর আলাদা করেই রাখলাম। তারপর হচ্ছে এখানে আমার মশলার বক্সে হলুদ, জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে, তো এগুলো আমি নিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো প্যাকেটে থাকে এগুলো হচ্ছে আমি প্যাকেটটা এভাবে মুড়িয়ে তারপর হচ্ছে স্টেপলার করে রাখি, তাহলে আর ভেতরে বাতাস ঢুকে না। আর তারপর এই বাকি প্যাকেটগুলোকে আবার পলিথিনে মুড়িয়ে রেখে দিই। এই তো। আর আমি সামনে থেকে আর জিরার গুঁড়াটা প্যাকেটের খাবো না, জিরার গুঁড়াটা প্যাকেটেরটা আসলে বেশি একটা ভাল লাগতেছে না আমার কাছে। আর দেখা যায় যে বেশি একটা ফ্লেভারও না এটাতে। তো জিরা হচ্ছে আম্মু যেভাবে করে আর কি, জিরা ভেজে তারপর হচ্ছে তেলে তারপর গুঁড়া করে নেব আর কি, ওইভাবেই করব। আর এই যে সব কিছু আমার হচ্ছে রিফিল করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার যে বক্সগুলো সেগুলো একটু গুছায় রাখতেছি। এগুলো খুবই এলোমেলো হয়েছিল নিচের অংশটাতে। আসলে অনেক দিন অসুস্থ ছিলাম, তো জ্বরের কারণে আসলে রান্নাঘরে তেমন একটা আমার হাত দেওয়া হয় নাই। আর রান্নাঘরের এই কাঠের সেলফটাতে এটাতে আমি অনেক কিছুই রাখতে পারি। নিচের অংশটাতে হচ্ছে আমি এই সব বক্সগুলো রাখি। অবশ্য সব বক্স এখানে জায়গা হয় না, ক্যাবিনেট সেলফগুলোতেও আমি কিছু বক্স রেখেছি। আর এখানে হচ্ছে আমার বাসার বেশ কিছু বক্স হচ্ছে আমার আম্মুর দেয়া আর কি। তো আসার সময় আম্মু এটা সেটা যে দিয়ে দেয়, আম্মুর অনেক বক্স আছে আমার বাসায়। যাই হোক, তারপর এখানে আমি তেজপাতা, মরিচ এগুলো গুছায় রাখলাম। আর তারপর হচ্ছে চুলা পরিষ্কার করলাম। চুলার পাশের যে তাকটা এটাতে আমি যে মশলার সব কিছু রাখি এগুলো পরিষ্কার করলাম। তারপর সিঙ্ক পরিষ্কার করলাম, সিঙ্ক পরিষ্কারই ছিল, তারপর আর একটু পরিষ্কার করে নিলাম। র্যাক গুছালাম। মোটামুটি রান্নাঘরে আমি অনেকটা সময় ধরে কাজ করেছি। এর মধ্যে আরিশের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে, ওকে লাঞ্চ দিয়ে দিয়েছি। আর তারপর আরিশও ঘুম থেকে উঠে গেছে। আর এর মধ্যে আমার রান্নাঘরের কাজও শেষ হয়েছে। এই যে আমি বক্সগুলো মোটামুটি এইভাবে রেখেছি আর কি। আমার রান্নাঘরটা যদিও দেখতে অত বেশি একটা অর্গানাইজড লাগে না, তারপর আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য।
যতটুকু পারা যায়। আর এই যে এই পাশের এখানে হচ্ছে আমি সব পলিগুলো রাখি বড় একটা পলিতে। এখানে হচ্ছে আমি যে মাছ মাংস প্যাকেট করে রাখি এইগুলো হচ্ছে একটা পলিতে, আর আমার ময়লার পলি হচ্ছে আরেকটা পলিতে। এই তো এই হচ্ছে আমার কিচেন। এখন হচ্ছে ফ্লোর মোছার বাকি। তো আমার রান্নাঘরটা হচ্ছে অনেক বড়, লম্বায় অনেক বড়, পাশের দিক থেকেও অনেক বড়, মানে আমার একদম মন মতো। যদিও আমি মন মতো এখনও রান্নাঘরটাকে সাজাতে পারি নাই, যতটুকু পেরেছি আর কি করেছি। যাই হোক, আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে হয়তো বা আরও কিছু জিনিস অ্যাড হবে। তো রান্নাঘরের কাজ তো সকালবেলা থেকেই শুরু করেছিলাম। আমি হচ্ছে ব্রেকফাস্ট করি নাই, এর মধ্যে মঈন আরিশ ঘুম থেকে উঠলো এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিব আর কি। তো পাউরুটি, তারপর জেলি, নসিলা এগুলো দিয়ে খাবো। পাউরুটির সাথে আমার জেলি খুব একটা পছন্দ না, আমি ছোটোবেলা থেকে হচ্ছে নসিলাটাই পছন্দ করি, জেলিটা বেশি মিষ্টি লাগে আর কি। তবে এই জেলিটা ভালো ছিল, রুচির মিক্সড জেলিটা, এটা মোটামুটি মজাই। তারপরও আমার খুব বেশি একটা ভালো লাগে না আর কি, আমার কাছে নসিলাটাই ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে আমি এই যে ব্রেডের মধ্যে নিয়ে নিলাম, মইনকে দিব, মইনের নাস্তাটা, তারপর আমরাও খেয়ে নিব। নাস্তা টাস্তা খেয়ে হচ্ছে আমি আমার ঘরের বাকি কাজগুলা করব। তো এখন হচ্ছে আমি সব বোতলগুলোতে পানি ভরে নিব। এই যে, আর অনেকেই জিজ্ঞেস করেন যে এই ওয়াটার পিউরিফায়ারের মধ্যে কত লিটার পানি একসাথে হয় আর কি। এটা হচ্ছে মানে একসাথেই অ্যাডজাস্ট করে দিয়েছে মেইন লাইনের সাথে, তো সেজন্য এটা হচ্ছে মানে পড়তেই থাকে আর কি ননস্টপ। এটা সবসময়ই পানি আসবে, এটাতে কোনো ওইভাবে মেপে পানি নিতে হয় না আর কি, যেহেতু মেইন লাইনের সাথে এটা অ্যাডজাস্ট করাই আছে। যখন প্রয়োজন পানি এটা থেকে সবসময় পাওয়া যাবে। এই তো এই হচ্ছে ব্যাপার। পানি দিনে সারাদিনে মনে হয় যে আমি পানি ভরতে থাকি বোতলের মধ্যে, কারণ গরমের কারণে হচ্ছে প্রচুর পানি খাওয়া হয়। বেশ অনেকগুলো বোতলে হচ্ছে পানি নিয়ে ফ্রিজে রাখি, একটা খালি হলে সাথে সাথে আবার নিয়ে আবার রেখে দিই। এখন হচ্ছে ফার্নিচারগুলো একটু মুছে টুছে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলের উপরের কভারটা উঠাই ফেলছিলাম ধুয়ে দেওয়ার জন্য আর কি, তো পরে আর বিছানো হয় নাই। আর কভার দিয়ে রাখলে আসলেই দেখতে ভাল লাগে না, কভার ছাড়াই বেশি ভালো লাগে। আর আমার ডাইনিং টেবিলের জন্য রানার ম্যাট এগুলো এখনও কেনা হয় নাই, তাই ডাইনিং টেবিলের উপরটাও আমি এখনও ঠিকভাবে অর্গানাইজড করি নাই, জাস্ট এমনিতেই সব কিছু রাখা আছে আর কি, প্রয়োজনীয় জিনিসগুলো। তো ঘরের সব কাজ শেষ করে এখন হচ্ছে আমি বারান্দার যে শুকনো কাপড়গুলো গতকাল যে আমি মানে ধুয়ে দিয়েছি সেগুলো হচ্ছে এখন ভাঁজ করে নিয়ে আসতেছি। সকালবেলা বারান্দার শুকনা কাপড় নিয়ে এসে ভাঁজ করে রাখার পর তারপর হচ্ছে আমি ঘর ঝাড়ু দিই। এটা আমার হচ্ছে প্রতিদিনের একটা রুটিন, মানে যেদিনের কাপড়গুলো ধুয়ে দিই তারপর দিন সকালবেলা হচ্ছে ওই কাপড়গুলো বারান্দা থেকে এনে ভাঁজ করে নিই, তারপর হচ্ছে আমি ঘর ঝাড়ু দিই আর কি। তো এখন হচ্ছে আমি এই কাপড়গুলো ভাঁজ করে নিব, আর তারপর হচ্ছে এই যে ঘরও ঝাড়ু দিচ্ছিলাম আর কি। পুরো বাসা ঝাড়ু দেওয়ার পর একদম মনে হয় যে জান বের হয়ে যায়। একে তো গরম, তার উপর হচ্ছে বাসাও মোটামুটি খুব বেশি যে একটা ছোট তাও না, আমাদের সামনের রুমটা সবচেয়ে বড়, তো ওই রুমটা ঝাড়ু দিতে গেলেই হচ্ছে মনে হয় যে অনেক কষ্ট হয়ে যায়। আর অনেক আপুরাই আমাকে সাজেস্ট করতেছেন যেন আমি হচ্ছে ছোটা বুয়া রাখি আর কি, কাজে আমাকে হেল্প করার জন্য কোনো একজন হেল্পিং হ্যান্ড রাখি। তো এটা তো আমি রাখবো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে মানে আসছিলাম তো বেশি দিন হয় নাই বাসায়, সেপ্টেম্বর মাসে আসছি। তো এটা আমার আগেরই প্ল্যান ছিল যে বাসায় গিয়ে হচ্ছে সাথে সাথেই আমি বুয়া নিব না, কিছুদিন হচ্ছে পর তারপর হচ্ছে বুয়া টুয়া নিব আর কি, ওইভাবেই প্ল্যান করাই আছে। আর মাঝখানে তো আমি অসুস্থও ছিলাম। তো এখন চিন্তা করতেছি যে আমরা হচ্ছে কুরবানিতে তো বাড়ি যাব, বাড়ি থেকে এসে তারপর হচ্ছে একজন আমার হেল্পিং হ্যান্ড নিতে হবে আর কি, কারণ একটু বেশি প্যারা হয়ে যায় মাঝে মাঝে। আর এই যে ঘর মোছা, তারপর যে ভারী ভারী কাপড়গুলো ওয়াশ করা, বিছানার চাদর এগুলো ধুতে একটু বেশি কষ্ট হয়ে যায়। তারপর বাসায় আরও অন্যান্য কাজও আছে যেগুলো হচ্ছে যদি হেল্পিং হ্যান্ড আমাকে করে দেয় আমার জন্য অনেকটাই হেল্প হবে, যেহেতু আমি বাসায় একা, তার উপরে ছোট বেবি আছে, ওর কেয়ার করা, রান্না বান্নার, সংসারের কাজ সম্পর্কে তো সবারই আইডিয়া আছে। যারা হচ্ছে সংসার মেনটেন করেন তারা তো অবশ্যই জানেন, কম বেশি ছোট বড় সবার সংসারেই কাজ থাকে। তো ইনশাল্লাহ আমিও হচ্ছে একজন হেল্পিং হ্যান্ড নিব আর কি। তো এখন হচ্ছে দুপুরবেলা,
সরি, দুপুরবেলা বলতে বিকেল হচ্ছিল আর কি। এই টাইমে আমি হচ্ছে একটু চাল ভিজিয়ে রাখতেছি। এটা পোলাওয়ের চাল, 1 মুঠ চাল নিয়েছি। আজকে আমি একটু পায়েস রান্না করব। আর পায়েসটা হচ্ছে আমি ক্যারামেল পায়েস রান্না করব। তো ক্যারামেল পায়েসের রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে 1 মুঠ পোলাওয়ের চাল দিয়ে 1 লিটার দুধ দিয়ে পায়েসটা রান্না করব। তো বিকেলের শেষের দিকে আর কি আমি এখন পায়েসটা রান্না করে নিব। আর তার আগে হচ্ছে আমি পোলাওয়ের চালটা প্রথমে একবার ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর হচ্ছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি চালটাকে। এখন হচ্ছে চালটাকে আমি একটু আধা ভাঙা করে নিব আর কি। আধা ভাঙা করে নিলে পায়েসটা হচ্ছে সুন্দর হয়, আর পরে চালটাকে ঘুরতে হয় না। আমার আম্মুকে দেখি এভাবে রান্না করে, চালটা একটু আধা ভাঙা করে নেয় ব্লেন্ডারে। তো এই যে আমি হচ্ছে ব্লেন্ডারে চালটাকে আধা ভাঙা করে নিলাম। এখন হচ্ছে আমি পায়েসটা রান্না করব। পায়েসের রেসিপি এর আগে আপনাদের সাথে আমার কখনো দেখানো হয় নাই, আজকেই মনে হয় ভ্লগে প্রথমবার দেখাচ্ছি। আর ক্যারামেল পায়েসটা আমি আজকেই ফার্স্ট টাইম রান্না করতেছি। এটা আমি হচ্ছে এর আগে আর কখনো রান্না করি নাই। তো আজকে ভাবলাম যে একটু ক্যারামেল পায়েস ট্রাই করে দেখি। এখানে আমি লিকুইড দুধ দিয়ে রান্না করব না, গুঁড়া দুধ দিয়ে রান্না করব। তো আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা দিয়েছি এখানে যতটুকু প্রয়োজন। তারপরে হচ্ছে কয়েকটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দুধটাতে একটু হালকা বলক আসার পর এখন হচ্ছে আমি চালগুলা দিয়ে দিচ্ছি, যে আধা ভাঙা করে রেখেছিলাম চালগুলা, সেগুলো এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নেব। আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো হিট করে আমি চালটাকে সেদ্ধ করে নেব। চিনি এখন দিব না, চিনি আগে দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু মিষ্টিতে চাল সেদ্ধ হতে টাইম লাগে, এটা সবাই জানেন। চালটা হচ্ছে সেদ্ধ হওয়ার মাঝামাঝি পর্যায়ে আমি হচ্ছে এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। পায়েসের মধ্যে আমার কাছে নারকেল কোড়াটা না দিলে বেশি একটা ভালো লাগে না, নারকেল কোড়াটা দিলেই ভালো লাগে, যেহেতু নারকেল আমার অনেক বেশি পছন্দের। এই তো। আর আজকে পায়েসে আমি হচ্ছে বাদাম দিতে ভুলে গেছিলাম, বাদাম দেয়া হয় নাই, বাদাম ছাড়াই পায়েসটা রান্না করতেছি। তো ওইদিকে আমার পায়েসটা হচ্ছে। আর এখন হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি পুরো চিনিটাই ক্যারামেল তৈরি করব না, চিনি আমি পায়েসের মধ্যে এভাবেও দিব। জাস্ট হচ্ছে আমি ধরেন 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করব আর কি। তো তার জন্য হচ্ছে আমি চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। তো ক্যারামেলটা হতে হতে এপাশে আমি হচ্ছে পায়েসের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ওইভাবেই দিচ্ছি, যেহেতু আমি ক্যারামেলও অ্যাড করব, এটাতে আরও সুগার অ্যাড হবে। তো যেন অনেক বেশি কড়া মিষ্টি না হয়ে যায়, ওইটা বুঝে হচ্ছে চিনিটা এখানে দিতে হবে। এর মধ্যে আমার চালটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, সেদ্ধ হওয়ার পর আমি চিনিটা দিয়েছি। পায়েসটা এখনও দেখতে কনসিস্টেন্সিটা পাতলা আছে, এটা এরকম পাতলা থাকবে না। আর অবশ্যই নামাতে হবে একটু হালকা পাতলা রেখে আর কি, খুব বেশি না, মানে যেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেক বেশি থিক হয়ে না যায়। কারণ মানে এই ধরনের আইটেমগুলো দেখা যায় যে ঠান্ডা হলে খুব বেশি পারফেক্ট করে চুলা থেকে নামাতে গেলে যেটা হয়, একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমে ক্ষীর হয়ে যায় আর কি। তো ওইভাবেই নামাতে হবে, যেন মানে ঠান্ডা হওয়ার পর একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে থাকে আর কি। আর এই যে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন আমি পুরো ক্যারামেলটা পায়েসের মধ্যে অ্যাড করে দিলাম। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আজকের এই ক্যারামেল পায়েস রান্না করার পর আমার মনে হচ্ছিল যে আমি এতদিন কেন এটা রান্না করি নাই, এটা খেতে এত বেশি মজা হয়েছে। আরিশের বাবা যখন অফিস থেকে আসছে সন্ধ্যায়, ওকে এটা দেওয়ার পর সে আমাকে প্রথমেই জিজ্ঞেস করতেছিল যে এটা হচ্ছে প্যাকেটের পায়েস কিনা। তখন আমি ওকে বললাম যে প্যাকেটের পায়েস তো আমার রিসেন্টলি বাসায় আমাদের আনা হয় নাই, তুমি তো আনো নাই, তাহলে এটা কীভাবে প্যাকেটের পায়েস হবে, এটা আমিই রান্না করেছি। সে তো খেয়ে একদম অবাক হয়ে গেছে যে এটা এত বেশি টেস্টি ছিল, খুবই মজা হয়েছে। মানে আমি কি বলবো, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না আমি এত ভালো একটা পায়েস রান্না করেছি। আর এই যে মাঝখানে আমি কিশমিশ দিয়েছিলাম। আর এই তো পায়েসটা আমার হয়ে গিয়েছে। আপনারা যারা এখনও ক্যারামেল পায়েসটা ট্রাই করেন নাই, আমি হচ্ছে আপনাদেরকে বলবো এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা অনেক বেশি মজার, ক্যারামেলের যে ফ্লেভারটা সেটাই অনেক বেশি মজার করে এই পায়েসটাকে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু একটু ক্ষীরের মতো হয়েছে, আর সেই সাথে মিষ্টিটাও খুব পারফেক্ট ব্যালেন্স হয়েছে, মানে ভীষণ মজার ছিল। যাই হোক, এই ছিল আমার পায়েসের রেসিপি। আল্লাহ হাফিজ।